প্রাক্তন দম্পতি তাহসান এবং মিথিলা জুটিকে আমরা দেখতে পেয়েছি। এই যে তাদেরকে একই সঙ্গে একই সিরিজে কাস্ট করার এই বিষয়টা কি আসলে মার্কেটিং বা গিমেকের জায়গা থেকে করা হয়েছে? দর্শক, প্রায় ৬ বছর আগে আমরা এই বিনোদন সারাদিনে পেয়েছিলাম একজন তরুণ চলচ্চিত্র প্রযোজককে, যার প্রযোজিত চলচ্চিত্র মাটির প্রজার দেশে মুগ্ধ করেছিল আমাদের, প্রশংসিত ও পুরস্কৃত হয়েছিল দেশ বিদেশে। এবার সেই প্রযোজক পরিচালক নতুন ওয়েব সিরিজ পরিচালনার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। বাজি নামে সেই সিরিজটি মুক্তি পেয়েছে গত ১৬ জুন। নতুন সিরিজের প্রসঙ্গ ধরেই আমরা আজ বিনোদন সারাদিন স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি তরুণ নির্মাতা আরিফুর রহমানকে। চলুন দর্শক তার সঙ্গে কথা বলি। কেমন আছেন? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি এবং সেই সাথে আসলে বলতেই চাই যে সারা দেশ যখন ক্রিকেট উন্মাদনা নিয়ে আছে, ক্রিকেট উন্মাদনার মধ্যেই আছে, সেই সময়টাই মুক্তি পেয়েছে বাজি। যখন বাজি নির্মাণ করেছিলেন তখন কি একবারও ভেবেছিলেন যে এমন একটি সময়ে বাজি মুক্তি দেবেন? না, এটা ভাবিনি। মানে এটা কোন কাজ করেছিল? ডেফিনেটলি এটা ভেবেছি যে বাংলাদেশের দর্শক সবাই তো আসলে মানে ক্রিকেটেরও দর্শক, তো সেই জায়গা থেকে এটা মানে সবার জন্য একটা খুবই আকাঙ্ক্ষিত একটা সিরিজ হবে, কিন্তু এটা যে একদম বিশ্বকাপের সময় হবে এটা ভাবিনি। তো এটা একই সাথে চাপ এবং আনন্দের। সত্যি তাই। এবং আপনাকে কিন্তু আমরা খুব বেশি নির্মাণে দেখি না। যদি একটু বাজির পরিকল্পনা থেকেই জানতে চাই যে আসলে বাজি নিয়ে কবে পরিকল্পনা শুরু করেছিলেন, কেন পরিকল্পনা হয়েছিল বা কিভাবে, সবকিছু নিয়ে একটু শুনতে চাই। আমি মূলত প্রযোজক হিসেবে কাজ করেছি বিগত 12 বছরের উপর, তো অনেক ছবি প্রযোজনা করেছি, কিন্তু আমার মধ্যে স্টোরি টেলিং যে সোল সেটা সবসময়ই ছিল। তো সবসময় ভাবতাম যে কখনো না কখনো আমি পরিচালনায় আসব। তো আমি এর আগে একটা কাজ করেছিলাম যেটার নাম হচ্ছে স্কুটি, যেটা চরকিতে আছে, এটা একটা ওয়েব ফিল্ম। তো ওইটা করার পর আমি বেশ ভালো সাড়া পাই, অনেক দর্শক আমার সাথে যোগাযোগ করে। তো তারপর যেটা দেখলাম যে আসলে প্রযোজনাটা একটু ডিস্টেন্ট ওয়ার্ক, দূর থেকে আমরা কাজ করি প্রযোজকরা, সরাসরি দর্শকদের সাথে ওভাবে যোগাযোগ হয় না। তো ওইটার পর আমার মনে হলো যে না, আমি আমার স্টোরি টেলিংটা শুরু করতে চাই। তো এরপর আস্তে আস্তে আমি আমার দুজন পার্টনার আছেন, একজন আরিক আর একজন সামি ভাই, তো আমরা তিনজন একটা প্ল্যাটফর্ম করি, প্রোডাকশন কোম্পানি, এটার নাম হচ্ছে ফোরকাস্ট ফিল্মস। তো সেখান থেকে আমরা চিন্তা করি যে আমরা বেশ কিছু প্রজেক্ট ডেভেলপ করব। তো ওখানে আমার নিজের যে আইডিয়াগুলো ছিল সেগুলো নিয়েও কাজ করছিলাম। তো এর মধ্যে ক্রিকেট নিয়ে একটা ছিল, তারপর আরো কিছু টপিক নিয়ে আছে যেগুলো নিয়ে আমি ফিউচারে কাজ করব। তো ওইটা যখন আমরা পিচ করি তখন এটা যেহেতু একদমই ফ্রেশ একটা আইডিয়া, কারণ এটা নিয়ে এর আগে কাজ হয়নি, মানে ক্রিকেট নিয়ে বাংলাদেশে কোনো সিরিজ বা কোনো সিনেমা আমি যতদূর জানি হয়নি। তো সেখান থেকে আমার এই আইডিয়াটা তারা পিক করেন এবং আমরা একটা চ্যালেঞ্জের মুখে পড়ি যে না, এটা আমাদের করতে হবে, কারণ ক্রিকেট শুট করা কিন্তু খুব কঠিন। হ্যাঁ, তো সে জায়গা থেকে একটা চেষ্টা আমরা করেছি। এবং যেমনটা আসলে আপনিও বলছিলেন যে ক্রিকেট নিয়ে আসলে দুই বাংলায় কোনো সিরিজ নির্মাণ হয়েছে কিনা এটা আমাদেরও আসলে জানা নেই। কেন মনে হলো যে ক্রিকেট নিয়ে একটা সিরিজ নির্মাণ করা প্রয়োজন? এটা আসলে আমি আমার একটু ছেলেবেলায় যেতে চাই, কারণ আমি বিএফ শাহিন স্কুল অ্যান্ড কলেজে পড়েছি। ওখানে আমরা যারা বন্ধু বান্ধব ছিলাম, আমরা স্কুল শেষে বা স্কুল শুরুর সময়টায় অথবা দুইটা ক্লাসের মাঝখানে, মানে যখন যেখানে পেরেছি আমরা ক্রিকেট খেলেছি এবং ক্রিকেট নিয়ে আমাদের একটা ফ্যাসিনেশন ছিল। এবং বাংলাদেশের প্রত্যেকটা মানে ছেলে মেয়ের শৈশবে আসলে ক্রিকেটটাই থাকে, বড় অংশ জুড়েই রয়েছে। সত্যি তখন আমার মনে হলো যে এমন একটা কিছু নিয়ে কাজ করা উচিত যেটা আমার অনেক পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি অনেক কিছু আনতে পারবো। তো তখন আমার মনে হলো যে ক্রিকেট উড বি বেস্ট অপশনস টু টেল স্টোরিজ। আমরা তো আসলে এমনিতেই ক্রিকেট পাগল জাতি, তারপরেও কাজ করার ক্ষেত্রে আসলে টেকনিক্যাল অনেক বিষয় তো মাথায় রাখতে হয়েছে। সেই ক্ষেত্রে কি ক্রিকেট অ্যাসোসিয়েশন বা জার্নালিস্ট যারা আছেন বা এক্সপার্ট যারা আছেন তাদের থেকে কোনো সহযোগিতা নিয়েছিলেন? হ্যাঁ, একদমই, কারণ বাজি নামটা শুনেই বুঝতে পারছেন যে সিরিজটা আসলে শুধু মানে ক্রিকেট স্পোর্টসটাকে নিয়ে না, স্পোর্টসের সাথে রিলেটেড আরও অনেক কিছু এটার মধ্যে আছে। তো সেইটা আমরা তো রেগুলারলি ঠিক এই বিষয়টা নিয়ে চর্চা করি না, হয়তো বা পত্রপত্রিকায় বা বিদেশি কিছু সিরিজ আমরা দেখি যেখানে বা কিছু ইনভেস্টিগেটিভ ডকুমেন্টারি আমরা দেখি যেখানে ক্রিকেটের বাইরে বা স্পোর্টসের বাইরের যে দুনিয়াটা সেটা সম্পর্কে একটু ইনসাইটস পাওয়া যায়। তো আমাদের এখানে তো ঠিক ওভাবে আমরা পাই না। তো সেজন্য আমি স্পোর্টস জার্নালিস্ট, তারপর
যারা হচ্ছে যে অ্যাসোসিয়েশনটা ক্রিকেটের দুর্নীতি নিয়ে কাজ করে, সেখানে ঢোকা অনেক কঠিন ছিল, কিন্তু শেষ পর্যন্ত ঢুকতে পেরেছি এবং অনেক কিছু জানতে পেরেছি। তারপর একদম রুট লেভেলে যারা বুকি বা যারা বাজি খেলে, সেখানে একদম খুব ইন্টারেস্টিংলি মানে ডিম বিক্রেতা থেকে শুরু করে সেলুনের চুল কাটে সেরকম থেকে শুরু করে মুদির দোকানদার থেকে শুরু করে এরকম অনেক ধরনের পেশার মানুষ জড়িত। তো মানে এবং এটা আসলে ওনারা ঠিক মানে একটা স্পোর্টস হিসেবেই দেখে, মানে পার্ট অফ গেম, যেটা মাঠে হচ্ছে না, মাঠের বাইরে হচ্ছে, এবং এটার সাথে ফাইন্যান্সটাও জড়িত, মানে টাকা পয়সার একটা লেনদেন জড়িত। তো এইগুলো আমরা আসলে রুট লেভেলে আমরা রিসার্চ করেছি এবং অনেক ইনফরমেশন, অনেক স্টোরিজ পেয়েছি। কিন্তু এটা খুব কঠিন এই প্রজেক্টে পুরোটা নিয়ে আসা, কিন্তু কিছু টাচ তো আমরা করেছি। তাহসান খান এবারই প্রথম কোনো ওয়েব সিরিজে অভিনয় করলেন এবং তার সাথে আপনার প্রথম কাজ। কোন ভাবনা থেকে আসলে তাহসান খানকে ক্রিকেটার এই চরিত্রে আপনি কাস্ট করেছিলেন? যেটা হয়েছে যে আপনি তো মানে সিরিজটা শুরু করলেই বুঝতে পারবেন যে এই তাহসান খান যেই চরিত্রটা করেছে আবির, এই চরিত্র করার প্রধান যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে ক্রিকেট খেলতে পারতে হবে। আচ্ছা। তো আমাদের বাংলাদেশে মানে কয়জন আর্টিস্ট আসলে প্রপারলি ক্রিকেট খেলতে পারে, এটা তো মানে আমি খুঁজতে গিয়ে দেখলাম যে এটা আসলে খুব ডিফিকাল্ট। তো আমি কিছু শর্ট লিস্ট করেছিলাম, এর মধ্যে আমরা যারা টিম মেম্বার ছিলাম আমরা সবাই একসাথে রিসার্চ করেছি। আমাদের ফোরকাস্ট ফিল্মসের যে টিম ছিল এবং চরকির যে টিম ছিল, আমরা একসাথেই হান্ট করেছি যে কাকে আমরা এই চরিত্রে নিতে পারি। তো তারপর এর মধ্যে বেশ কয়েকজনের সাথে আমাদের কথা হয়। তাহসান ভাইয়ের সাথে উনি তখন দেশের বাইরে ছিলেন। সর্বপ্রথম ওনাকে আমি স্টোরিটা পিচ করি। আচ্ছা। কারণ আমি বিশ্বাস করি যে আপনি যদি কোনো চরিত্র করতে চান, আপনি যদি চরিত্রটা বিশ্বাস না করেন, তাহলে আসলে এটা কখনোই আপনি অন স্ক্রিনে অথেন্টিক্যালি প্লে করতে পারবেন না। তো স্টোরি বলার পরে উনি যেটা বললেন যে আমি তো অনেক দিন থেকে কাজ করছি না, তো আমি প্রাধান্য দেব গল্প, আমার চরিত্র, তো আমার যদি এটা ভালো লাগে তাহলে আমি ইয়েস বলবো। তো আমি যখন গল্পটা বলার পর আমি বললাম আপনি একদিন ভাবেন, ভেবে আমাকে জানান। তো উনি আমাকে বলেছিলেন যে আমার ভাবতে হবে না, আই থিঙ্ক দিস ইজ দ্য স্টোরি, দিস ইজ দ্য ক্যারেক্টার আই ওয়ান্ট টু প্লে। সেই সাথে এই সিরিজে রয়েছেন এক ঝাঁক তারকা, মেধাবী মুখ এবং এত শিল্পীর শিডিউল সামলে এবং এত ঝক্কি সামলে একাই আসলে সেই দায়িত্বটি সামলে নেওয়ার সাহস কিভাবে করেছিলেন আপনি? হ্যাঁ, এটা সাহসের থেকে আসলে দুঃসাহস বলা উচিত। কারণ আমি একটা জিনিস দেখলাম যে এটা আমি একটু বলতে চাই যে প্রযোজনা এবং পরিচালনা দুইটার মধ্যে আমি দেখলাম যে আকাশ পাতাল পার্থক্য। কারণ প্রযোজনার কাজটা একটু মানে ব্যাক স্টেজে হয় এবং আপনার কাজটা কি হলো না হলো ওই স্ক্রিনে, সেটার দায় দায়িত্ব প্রযোজকের উপরে কখনো পড়ে না, ডিরেক্টরের উপরই পড়ে। যে এখন আমি হয়তো বলতে পারবো আপনাকে যে বাজি করতে গিয়ে আমি এই প্ল্যান করেছিলাম কিন্তু এটা আমি করতে পারিনি, কারণ আমার হচ্ছে এরকম লজিস্টিক্স ছিল না বা আমার প্রতিবন্ধকতা ছিল, অবশ্যই নানান ধরনের আমি বলতে পারি, কিন্তু এগুলো আসলে আমি মানে বলার কোনো সুযোগ আমার নাই। বিকজ স্ক্রিনে মানুষ দেখছে এবং তারা সাথে সাথে এটা বলবে যে এটা ডিরেক্টর পেরেছে অথবা পারেনি। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আসলে এটা অনেক বড় দুঃসাহস ছিল, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমি যেহেতু কাজ করব রেগুলার, তো এমন একটা কিছু দিয়েই আমার কাজটা শুরু করা উচিত যেটাতে অনেক বেশি চ্যালেঞ্জ, এবং সেটা যদি আমি অ্যাচিভ করতে পারি তার মানে আমার হচ্ছে মানে পরবর্তী কাজগুলো অনেক মেন্টালি আমি অনেক সহজভাবে করতে পারবো। তো আমার মনে হয় যে এটা আমার উপর অনেক প্রেশার গিয়েছে, বাট আই এম সো হ্যাপি যে না, অন স্ক্রিনে এখন এটা দেখা যাচ্ছে, অনেক ফিডব্যাক পাচ্ছি, ভালো মন্দ অনেক কথা, ফাইনালি আউটপুটটা এমন এসেছে। তো এবং টেকনিক্যাল অনেক ধরনের ডিফিকাল্টিজ আমরা হচ্ছে লার্ন করেছি এই প্রজেক্টে, যে হ্যাঁ এটা আসলে এইভাবে করা সম্ভব। ক্রীড়া সাংবাদিক চরিত্রে মিথিলাকে আমরা দেখেছি, যদিও 7 পর্বের এই সিরিজে একটি মাত্র দৃশ্যে প্রাক্তন দম্পতি তাহসান এবং মিথিলা জুটিকে আমরা দেখতে পেয়েছি। এই যে তাদেরকে একই সঙ্গে একই সিরিজে কাস্ট করার এই বিষয়টা কি আসলে মার্কেটিং বা গিমিকের জায়গা থেকে করা হয়েছে? মার্কেটিং বা গিমিক এই জায়গা থেকে আমি কখনোই বলবো না যে এটা উদ্দেশ্য ছিল, কারণ জার্নালিস্ট ক্যারেক্টারটা মিথিলা যে প্লে করেছে, মিথিলার সাথে আরও অনেকগুলো আর্টিস্ট এটার জন্য অডিশন দিয়েছে। তো অডিশন দিয়ে তারপর হচ্ছে ফাইনালি একজনকে আমি সিলেক্ট করেছি। তো সেখানে মানে এটা খুবই কোইন্সিডেন্ট যে এই চরিত্রটার পাস্ট স্টোরিজগুলো নিয়ে অনেক কথা হচ্ছে, পত্রপত্রিকায় অনেক লেখালেখি হচ্ছে, কিন্তু এটা আমার কাছে মনে হয় যে ইটস নট নেসেসারি, রাদার দেন মানে চরিত্র যদি হয়ে ওঠে তখন তাদের পাস্ট স্টোরিজটা আর তাদের পার্সোনাল স্টোরিজটা আসলে এখানে আসে না। কিন্তু বাংলাদেশে এটা খুব বেশি আসে, আমি যা দেখলাম যে মানুষ ওইটা নিয়ে বেশি কথা বলে, কিন্তু এটা অনেক সময়
ক্ষতি হয়, মানে ক্যারেক্টারটা প্লে করার জন্য আর্টিস্টের একটা চাপ থাকে সব সময়, আবার হচ্ছে এটা যখন স্ক্রিনে আসছে তখন মানুষ তার চরিত্রটাকে যতটা না দেখে তার থেকে বেশি খুঁজে বের করে যে সে আগে কি ছিল, এখন কি করছে, মানে এগুলো খুবই অদ্ভুত। এবং স্বাভাবিকভাবে আসলে জানতে ইচ্ছে করছে যে ওই একটি দৃশ্যে তাহসান মিথিলার সঙ্গে শুটিং এর অভিজ্ঞতা কেমন ছিল? আরো অনেক আর্টিস্ট ছিল, এখন প্রত্যেকটা আর্টিস্টের সাথে তো একই এক্সপিরিয়েন্স, লাইক দে আর মাই আর্টিস্ট। ওখানে তাহসান খান না, সে আবির, আর মিথিলা না, সে হচ্ছে জিনিয়া। সো এটা জিনিয়ার সাথে আবিরের একটা খুবই ইন্টেন্স একটা মোমেন্ট ছিল আর কি গল্পের জন্য, তো সেটাকে আমি ওভাবেই ডিল করেছি। আমি কিন্তু এটা আসলে মানে তখন আমি ওকে মিথিলা ডাকি নাই বা আমি তাহসান ডাকি নাই, আমি ওদেরকে যখন ডেকেছি ব্রিফ করার জন্য তখন কিন্তু দুজনকে একসাথে নিয়েই বলেছি যে আবির, জিনিয়া, তোমরা এদিকে আসো এবং এই জায়গাটা এমন। এবং আমরা তো ডেফিনেটলি মানে আমি প্রত্যেকটা সিন কিন্তু আগে রিহার্সাল করেছি আর্টিস্টের সাথে, তো ওখানে আসলে তাদের পার্সোনাল পরিচয়টা আমার জন্য মুখ্য ছিল না। প্রথম যখন আপনি তাহসানকে জানালেন যে এই সিরিজে মিথিলা কাজ করছেন বা মিথিলাকে জানালেন যে তাহসান কাজ করতে যাচ্ছেন, সত্যি করে বলুন তো তাদের প্রতিক্রিয়া কি ছিল? না, মিথ্যা বলার কিছু নেই, সত্যি এটা হচ্ছে যে আমি যখন দুজনের সাথে আলাদা করে কথা বলেছি তখন আমার বক্তব্য ছিল একটাই, যে ইফ ইউ ওয়ান্না প্লে দিস ক্যারেক্টার ইউ শুড প্লে দ্য ক্যারেক্টার, এবং এটার জন্য যদি মনের ভেতরে কোনো ধরনের কোনো ডাউট থাকে তাহলে ইউ শুড নট প্লে দিস ক্যারেক্টার। সো তখন তারা বলেছিলেন যে আমরা প্রফেশনাল, এবং আমরা যখন একটা রোল প্লে করছি তখন আমরা সেই রোলটাই প্লে করবো, এখানে আমাদের পার্সোনাল সম্পর্ক বা আমাদের কারেন্ট রিলেশনশিপ স্ট্যাটাস ডাজন্ট ম্যাটার। এই সিরিজের সম্পাদনা, শিল্প নির্দেশনা এবং প্রোডাকশন ডিজাইনের প্রশংসা অনেকেই করেছেন, এবং সেই সাথে অনেকেই এটা বলছেন যে ধীর গতির চিত্রনাট্য, সংলাপ, এই বিষয়গুলো নিয়েও অনেকে সমালোচনা করছেন। এগুলো নিয়ে আসলে কি বলার আছে আপনার? হ্যাঁ, অবশ্যই, মানে আমি নিজেও অনেক ক্রিটিক্যাল অ্যানালাইসিস এবং অনেক নতুন ধরনের মতামতের সম্মুখীন হচ্ছি, এবং এটা আমি আই অ্যাপ্রিশিয়েট ইট ফার্স্ট, যে আমার এটা খুব ভালো লাগে যে মানুষ প্রত্যেকটা সিন এবং সব ডিটেলগুলো দেখছে। যেমন এখানে আসলে অনেক প্ল্যান করে কাজটা করা হয়েছে। আপনি প্রোডাকশন ডিজাইনের কথা বললেন, প্রোডাকশন ডিজাইন আমাদের এখানে তো আসলে ঠিক ওভাবে অ্যাজ এ হোল আমরা মানে ঠিক প্র্যাকটিসটা করতে পারি না, কারণ আমাদের রিসোর্স কম। আমাদের প্রোডাকশন ডিজাইনার মানে এই আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে খুব হাতে গোনা কয়েকজন প্রোডাকশন ডিজাইনার আছেন। তো প্রোডাকশন ডিজাইন যে আসলে আর্ট, কস্টিউম, তারপর হচ্ছে সিনেমাটোগ্রাফি, কালার স্কিম, এই সমস্ত কিছু মিলিয়ে হয়, এটা আসলে এইভাবে আমরা প্র্যাকটিস করি না। কিন্তু আমি চেষ্টা করেছি, যেহেতু আমি ফিল্ম স্কুলে পড়েছি, সো আমি চেষ্টা করেছি যে এইটাকে যদি আমি প্রপার ফিল্ম প্র্যাকটিসটা এইখানে আমি নিয়ে আসতে পারি। তো সে জায়গায় আপনি খেয়াল করে দেখবেন যে কালার স্কিমটা এখানে খুব ইম্পর্টেন্ট ছিল, এবং আমি কিছু এক্সপেরিমেন্টও করেছি, এবং কস্টিউম এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যেমন আশফাক যে চরিত্রটা, বাজি ওয়ার্ল্ডের যিনি, আন্ডারওয়ার্ল্ডের যিনি, যেটা আবরার প্লে করেছে, ওর কস্টিউম ছিল ব্ল্যাক। তো ইউজুয়ালি কি হয় যে মানে কালো এক ধরনের একটা সিম্বল প্লে করে আমাদের হ্যাঁ সোসাইটিতে। আবার হচ্ছে আমাদের আরেকটা ক্যারেক্টার আছে চার্লি। এখন চার্লি একটা খুবই মানে ইন বিটুইন একটা ক্যারেক্টার হিসেবে প্লে করছে, গ্রে, এবং অ্যাট দ্য সেম টাইম চার্লি একটা পর্যায়ে গিয়ে রিভিলড হয়। শুরু থেকে কিন্তু চার্লি আমরা শুনে আসি কিন্তু কখনো দেখি না। বাট চার্লিকে আমরা যখন মানে গল্পের শুরু থেকে দেখি, উই সি যে সে আসলে একটা সাদা মনের মানুষ, বাট বেসিক্যালি সে কি সাদা? তো এই জন্য তার কস্টিউমটাই ছিল মানে সাদার মধ্যে আর কি। আপনি যদি পুরো সিরিজ খেয়াল করে দেখেন যে ও মানে পুরোটা সিরিজের সবগুলো কস্টিউম ওর সাদা এবং সাদার শেডের মধ্যে। তো এইভাবে কিন্তু আসলে প্রত্যেকটা ক্যারেক্টারের যে কালার, তাদের কস্টিউমের কালার, ব্যাকড্রপে আমরা যা ব্যবহার করেছি, প্রপস এবং আর্টের যে সমস্ত অন্যান্য উপাদান, সবকিছুর মধ্যে একটার সাথে আরেকটার কম্বিনেশন আছে, এটা আমরা করেছি। আবার সেই সাথে এটাও বলতে চাই যে ক্রিকেট যে সিকোয়েন্সগুলো আছে এবং সাউন্ড, সেই সাথে ধারাভাষ্য, সবকিছু নিয়ে কিন্তু আবার প্রশংসাও হয়েছে অনেক। সেই বিষয়ে কি বলার আছে? হ্যাঁ, আমরা চেষ্টা করেছি যে এমন একটা ক্রিকেট শো আমরা যেন দেখাতে পারি, যেটা হচ্ছে যে দেখে আমাদের মানে আমরা যে সিরিজ দেখছি এইটা যেন ওই মোমেন্টে গিয়ে আমরা ভুলে যাই। আমাদের যেন মনে হয় যে ও 6 মারুক, ও হচ্ছে মানে আউট হয়ে গেল কেন, মানে এই যে মানে বাংলাদেশের ক্রিকেট খেলা দেখার সময় আমাদের যে উত্তেজনাটা কাজ করে এবং আউট হয়ে গেলে যেমন লাগে, 6 মারলে যেমন লাগে, ওই অনুভূতিটা যেন আমরা রেপ্লিকেট করতে পারি অডিয়েন্সের মধ্যে। তো এই কারণে আমি আসলে ক্রিকেটের পার্টটুকু একদম স্পোর্টস যেভাবে ডিল করা হয়
ঠিক সেভাবেই আমরা 6 ক্যামেরায় শ্যুট করেছি এবং সবগুলো অ্যাঙ্গেল আমরা যেন পাই। একটা মানে যখন একজন বোলার যায়, একজন ব্যাটসম্যান ব্যাট করে, তখন তো আমরা অনেকগুলো অ্যাঙ্গেল থেকে আমরা সেটা দেখি ডিউরিং ব্রডকাস্ট। সো আমি ব্রডকাস্ট টেকনোলজিটাকে এক্স্যাক্টলি এখানে ব্যবহার করেছি। আমি যেটা বলতে চাই যে এই গল্পটা মানে কয়েকটা জায়গা থেকে একটু নতুনভাবে করার চেষ্টা করেছি। ইউজুয়ালি কি হয় আমাদের সিরিজগুলোতে আমরা একটা সিঙ্গেল ক্যারেক্টারকে ফলো করি এবং এটা একটা হিরোজ জার্নি হয়, মানে শুরু থেকে শেষ পর্যন্ত একজনের গল্পটাকেই আমরা এক্সপ্লোর করি। তার সাথে আশপাশের আরও কিছু সাপোর্টিং থাকে, কিন্তু তারা কখনো আসলে তাদের নিজেদের জীবন বা নিজেদের গল্পকে আমরা ঠিক ওভাবে এক্সপ্লোর করতে পারি না। কিন্তু এইখানে আপনি যদি দেখেন তাহলে আবিরের গল্প, জিনিয়ার গল্প, মিস ফর্টিফাইভের গল্প, চার্লির গল্প, আশফাকের গল্প, রোকায়ার গল্প, সিনথিয়ার গল্প, জিতুর গল্প, তারপর মানে প্রত্যেকটা ক্যারেক্টারকে আলাদা আমি কিন্তু আলাদা করে বলতে পারছি, কারণ আমি প্রত্যেকটা ক্যারেক্টারের ব্যাক স্টোরিজ জানি এবং তাদের আর্কগুলোকে সামহাউ একটার সাথে আরেকটা মানে জোড়া দেওয়ার চেষ্টা করেছি। তো এইটা আসলে অনেক ডিফিকাল্ট একটা কাজ, যে এরকম একটা সিরিজ যেখানে আমার ডিউরেশন হচ্ছে 20 থেকে 25 মিনিট পার এপিসোড। এই জন্য বাইরের সিরিজগুলোতে আপনি দেখবেন যে 45 মিনিটস এক ঘন্টা করে এক একটা এপিসোড হয়, কারণ তখন এক্সপ্লোরেশনটা করা যায়। এই জন্য আমরা যখন গেম অফ থ্রোনস দেখি বা ব্রেকিং ব্যাডস দেখি, তখন প্রত্যেকটা ক্যারেক্টারকে আমরা আলাদা করে ফিল করি। আমি বলবো না যে আমি 100% পেরেছি এত অল্প সময়ের মধ্যে, কিন্তু আমি ওই ট্রাইটা করেছি। আবার অনেকে এও বলেছেন যে আসলে ক্রিকেট নিয়ে একটি সিরিজ, কিন্তু সেখানে বেশিরভাগ ক্ষেত্রে ক্রিকেটটাই অনুপস্থিত, ঘুরে ফিরে সেই মার্ডার মিস্ট্রি। আত্মপক্ষ সমর্থন করুন। এটা মানে হ্যাঁ, দুইটা কথা আমি বলতে চাই। একটা হচ্ছে যে শুধু ক্রিকেটটাকে সামনে নিয়ে যদি আমি গল্পটা বলতে চাই, তাহলে আবারও বলবো যে এই অল্প ডিউরেশনের মধ্যে আমার পক্ষে এটা সম্ভব না। এবং আপনি এটা খুব ভালো করে জানেন, আমাদের ইন্ডাস্ট্রি এখনও ইটস গ্রোয়িং। এটা মানে ওটিটি তো একদমই শিশু। তো সেই জায়গা থেকে আমরা যে ধরনের সাপোর্টটা পাই, সেখানে আমরা যা প্ল্যান করি তার আসলে কতটুকু অ্যাচিভ করতে পারি, মানে এটা আমারও প্রশ্ন। বা এটা আমরা কবে অ্যাচিভ করতে পারবো। মানে আমরা যদি একটা ম্যাসিভ কোনো প্রোডাকশন করতে চাই, সেটার জন্য যেই লজিস্টিক সাপোর্টস, বাজেট এবং এইচওডিজ আমাদের দরকার। যখন মানে আমি ঈদের আগে শ্যুট করেছি, আমি আমার প্রজেক্টের জন্য যাদেরকে আমি চাই, দেখা যাচ্ছে যে ওই একই সময়ে ইন্ডাস্ট্রি সবাই তাকেই চায়। সো মানে একজনের পক্ষে তো আসলে 10টা জায়গায় সার্ভ করা সম্ভব না। তো ওইটা আসলে স্লোলি হবে। তো আমি মানে সামনে আরও কাজ করব নিশ্চয়ই, তখন এটা আমার মাথায় থাকবে যে আসলে কতটুকু আমি এক্সপ্লোর করতে পারবো। মানে এখন প্রথম কাজ জন্য আমার মানে স্বপ্নটা অনেক বেশি আর কি ডানা মেলেছিল আর কি। কিন্তু আমার মনে হয় যে মানে ইটস গুড যে আমি নিজেকে লিমিট করিনি, আমি চেষ্টা করেছি। তো ওইটা একটা স্ট্র্যাটেজি বলতে পারেন, যে ইদার আমাকে রিলেশনের গল্পগুলো বলতে হবে, যে এই বাজি ওয়ার্ল্ডের যে মানুষগুলো তাদের আসলে ব্যাক স্টোরি কি হয়। যেমন আপনি দেখেন বাংলাদেশ ক্রিকেট টিম যে এত খারাপ একটা পারফরমেন্স করলো, এখন প্রত্যেকটা ক্রিকেটারের মাথার ভিতরে কি চলে বা তাদের সারাউন্ডিংসে কি ধরনের পলিটিক্স চলে, এগুলো কিন্তু আমরা জানি না। মানে হু নোজ, মেবি দে আর প্লেয়িং উইথ লাইক ট্রিমেন্ডাস প্রেশার। এখন ওই প্রেশারগুলোর আমি ঠিক বলবো না যে এক্স্যাক্টলি বাজিতে যা হচ্ছে সেটাই হয়, কিন্তু মানে এক ধরনের একটা ধারণা পাওয়া যায় যে না, তারা শুধু আসলে ক্রিকেটই খেলে না, এর বাইরে আরো অনেক ধরনের খেলা তাদের খেলতে হয়। বাজি ওটার একটা টাচ। হ্যাঁ, এবং সেটাই আসলে আপনিও বলছিলেন, যেটা আমিও সে বিষয়ে একটু শুনতে চাই, যে আসলে এই সিরিজের গল্পে আমরা দেখেছি যে ক্রিকেটারদের ব্যক্তিগত জীবনের গল্প উঠে এসেছে। অবশ্যই বলবেন যে এটা ফিকশন, কিন্তু তারপরেও তো বলতে হবে যে ফিকশন তো বাস্তবতার বাইরের কিছু নয়। বিশেষ কোনো ক্রিকেটার বা বিশেষ কোনো ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে কি এই কাজটি করা হয়েছে? আমি কোনো ক্রিকেটারের নাম বলবো না, কিন্তু অবশ্যই আমি যখন রিসার্চ করেছি তখন কয়েকজনের ফাইল আমার দেখার সৌভাগ্য হয়েছিল। কারণ এটা অবশ্যই কেস স্টাডি হিসেবে আমি দেখেছি। তো সেখান থেকে কিছু ফ্যাক্টস তো আমি পেয়েছি অবশ্যই, কারণ ফিকশন তো আর শুধু ফিকশন না, ফিকশন তো জীবন থেকেই নেই আমরা। তো অবশ্যই অথেন্টিক কিছু ঘটনা, কিছু ইভেন্টস ছিল এটার মধ্যে। এর আগে আপনি চলচ্চিত্র নির্মাণ করেছেন বিশ্বব্যাপী দর্শকদের কথা মাথায় রেখে, এবার আপনি দেশের দর্শকদের জন্য ওটিটি প্ল্যাটফর্মে কাজ করলেন দেশের দর্শকদের কথা মাথায় রেখে। এই যে একটা লার্নিং প্রসেস, এই লার্নিং প্রসেসে আপনি কি শিখলেন? এটার রুটটা একটু বলে নেই। আমি ফিল্ম পড়েছি বুসান এশিয়ান ফিল্ম স্কুলে, এটা কোরিয়াতে। তো ওখানে আমার সবথেকে প্রিয় যিনি মেন্টর ছিলেন, উনি আমাকে একটা কথা বলেছিলেন যে আর ইফ ইউ ওয়ান্ট টু টেল গ্লোবাল স্টোরিজ, ইউ হ্যাভ টু টেল লোকাল স্টোরিজ ফার্স্ট। সো তুমি যদি তোমার রুটের গল্প না বলতে পারো, তোমাকে যদি তুমি চেনাতে না পারো, তোমার ফুটপ্রিন্ট যদি না থাকে তোমার কাজে, তাহলে এটা আসলে গ্লোবালি কখনো ভালো করবে না।
তো উনি আমাকে সবসময় এনকারেজ করতেন যে তুমি তোমার দেশে যাও, মানে ফিল্ম স্কুল শেষ করে তুমি তোমার দেশে যাও এবং তুমি তোমার গল্পগুলো বলা শুরু করো বা তুমি প্রডিউস করো তোমার লোকাল স্টোরিজ, তারপরে তুমি আস্তে আস্তে দেখবা যে তোমার অনেক গ্রিপ স্টোরির উপর অনেক ভালো চলে আসছে। তো ওইটারই প্রথম স্টেপ ছিল স্কুটি, তারপর সেকেন্ড আমি বাজি করলাম। এই বছর আমি মিনিস্ট্রি অফ লাভের আরেকটা ওয়েব ফিল্ম বানাবো, জুই। সো আমি চেষ্টা করছি যে আমার লোকাল গল্পগুলো বা আমার নিজের গল্পগুলো আগে আমি বলতে থাকি, তারপর গল্পের মতো অডিয়েন্স খুঁজে নেবে দেশে বিদেশে। চরকিতে ঈদে মুক্তি পেয়েছিল বাজি, অথচ এই বাজি সিরিজের জন্য কিন্তু প্রচারণা তেমনভাবে আমাদের চোখেই পড়েনি কেন? বিষয়টা আসলে একটু আপনার কাছে জানতে চাই। এইটার উত্তর নিশ্চয়ই মানে প্ল্যাটফর্ম আমার থেকে ভালো দিতে পারবে, কিন্তু আমার যেটা মনে হয় যে ঈদকে সামনে রেখে মানে আমাদের কি হয়, বাংলাদেশে ঈদটাই হচ্ছে সব থেকে বড় অকেশন এবং ওই সময়টাতেই সব থেকে বেশি কন্টেন্ট হয়, সেটা আপনি থিয়েটারের জন্য বলেন বা প্ল্যাটফর্মের জন্য বলেন। তো দেখেন আপনি এই ঈদে তুফানের মতো সিনেমা এসছে, ময়ূরাক্ষী এসছে, তারপর আগন্তুক এসছে, রিভেঞ্জ এসছে, এবং হ্যাঁ তারপর হচ্ছে আবার ওটিটির ক্ষেত্রে ওইদিকে গোলাম মামুন, এদিকে বাজি, ওইদিকে ফিমেল 4, এরকম মানে প্রচুর কন্টেন্ট। তো এত অল্প একটা বেজ, আমাদের অডিয়েন্স বেজ, এখনো কিন্তু আমরা টাকা দিয়ে সাবস্ক্রাইব করে আমরা যে কন্টেন্ট দেখবো ওই মানসিকতাটা এখন তৈরি হয়নি। তো সেই জায়গায় এত কন্টেন্টের ভিড়ে এই প্রজেক্ট আলাদা করে মানে প্রমোট করা একটু কঠিনই আমি বলবো। কিন্তু একটা ব্যাপার আমার নিজের এক্সপিরিয়েন্স, আমি প্রচুর রেসপন্স পাচ্ছি যাদের মূল কথাই হচ্ছে যে বাজি দেখার জন্য চরকি সাবস্ক্রাইব করলাম। আমার এই কথাটা সব থেকে বেশি শুনতে হয়েছে। তার মানে হচ্ছে যে এইটা খুব ভালো একটা ফিডব্যাক দিচ্ছে বাজি, কারণ অবশ্যই সেই ক্ষেত্রে আমার কাস্টিংরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, কারণ অনেকেই এর মধ্যে একদম দীর্ঘ সময় পরে, যেমন তাহসান, তারপর মিম মান্তাসা, এদের প্রথম কাজ ওটিটির জন্য। সো তাদের যারা ফ্যান তারা সবাই কিন্তু এটাতে সাবস্ক্রাইব করছে। ইনফ্যাক্ট কেউ যদি আসলে মানে আমার জন্য একজন হলেও দেখে থাকে, সেও কিন্তু আমাকে বলছে যে আরিফ তোমার জন্য সাবস্ক্রাইব করলাম। সো এইটাই এই প্রজেক্টের ক্ষেত্রে একটা বড় আউটকাম আমি বলবো, যে দেখছে মানুষ। এবং এটা আমি বলি যে এটা এই প্রজেক্টটা হবে একটু স্লো বার্ন, মানে যখন ওই ঈদের ডামাডোলটা শেষ হয়ে যাচ্ছে অলরেডি, এখন আস্তে আস্তে এটা আরো ধীরে ধীরে সবাই বাড়তে থাকবে। এবং ক্রিকেট এমন একটা ফেনোমেনন বাংলাদেশে, যে এই যে বিশ্বকাপ থেকে যখন বাংলাদেশ ফেরত আসবে, তারপরও হচ্ছে এটা নিয়ে অনেক আলোচনা হবে, চলতে থাকবে, সামনের সিরিজ আছে, এরপর আরো বাংলাদেশ খেলবে। তো যখনই আসলে এটা নিয়ে আলোচনা হবে তখনই বাজিকে ইগনোর করার কোনো উপায় নেই, বাজি আসবেই বারবার। সো এটার অডিয়েন্স লং টেইল মানে বাড়তে থাকবে। নির্মাতারা বা প্ল্যাটফর্মগুলোতে আসলে দর্শকদের জন্য এই সিরিজ বা ফিল্ম নির্মাণ করে থাকেন, সেক্ষেত্রে আসলে মুক্তির আগে প্রচারণার ক্ষেত্রে সংবাদ সম্মেলন বা 2-4টি ইন্টারভিউ দেয়া বা মুক্তির ঠিক আগে টিজার ট্রেলার মুক্তি দেয়া, এই বিষয়গুলো আসলে দেখে মনে হয় যে দায়সারাভাবে কোনোভাবে বিষয়গুলো করা হচ্ছে। কিন্তু আসলে যদি জানার ইচ্ছে হয় বা আপনার কাছে জানতে চাই, একজন যেহেতু আপনি কাজ করছেন, আপনার এত স্বপ্ন ছিল এত বছরে, সেই স্বপ্নটার বাস্তবায়ন করেছেন, এই বিষয়গুলো থেকে আসলে কি আমাদের আরো উত্তরণ প্রয়োজন না? আপনার কি মনে হয়? অবশ্যই। আমি একটা এক্সাম্পল দিব। আপনি যদি প্যারাসাইট ছবিটা দেখে থাকেন, এই ছবিটার মানে সারা বিশ্ব জয় করে ফেললো, কিন্তু এই ছবির যা বাজেট ছিল তার থেকে বেশি বাজেট ছিল এটার প্রমোশনাল বাজেট। জি, তেমনটা প্রায়ই আমরা শুনি। এরকমই হওয়া উচিত, এরকমই হয়। কারণ মানে এখন তো সবাই, আমি বলবো মানে এখনকার সময়ের মানুষ অনেকটা গোল্ডফিশ মেমোরি পিপল। কারণ আমরা এখন যা দেখি মানে সেকেন্ডের মধ্যে আরেকটা জিনিস চলে আসে, এবং সবকিছুই রিলের মতো, মানে 40 সেকেন্ড 20 সেকেন্ড। তো আমাদের ধৈর্য কম, এখন স্ক্রিনে তাকানোর ধৈর্য কম, বই পড়ার ধৈর্য কম। তো সেখানে আপনি যদি আসলে মানে মানুষের সামনে বারবার একটা জিনিস প্রেজেন্ট না করেন, ঠিকঠাক মতো প্রেজেন্ট না করেন, এবং অডিয়েন্সের সাইকোলজি বুঝে তাকে যদি আপনি না বুঝান যে দেখো তুমি যদি এটা না দেখো তুমি এটা মিস করবা, এই যে ফিলিংটা তাকে দেয়া, এটা কিন্তু এখন অডিয়েন্স ইন্টেলিজেন্ট বলবো আর কি, এবং ওরা সবকিছু দেখে, সবকিছু জানে, কম্পেয়ার করে। তো সেখানে হ্যাঁ, তো সেখানে আপনি মানে এটা ভাবলে একটা ভুল হবে যে আমি বানাবো আর মানুষ দেখবে, আসলে দেখবে না। আপনাকে টাচ করতে হবে, তাকে কানেক্ট করতে হবে, তাকে এনগেজ করতে হবে। তো এইটা আমাদের এখনো অনেক আমরা পিছিয়ে আছি। একসময় গুণী নির্মাতা বিজন ইমতিয়াজের সঙ্গে কাজ করেছেন, যদি জানতে চাই আবারও একসঙ্গে আপনাদের এই জুটির কাজ কবে আমরা পাবো? আমরা এবছর হচ্ছে রাইটিং এর একদম লাস্ট স্টেজে আছি। মাটির প্রজার দেশের পরের ছবি প্যারাডাইস, এটা আগামী বছর আমরা প্রি প্রোডাকশন শুরু করব, এবং হোপফুলি
আগামী 2 বছরের মধ্যে ছবিটার কাজ শেষ হবে। এবং আপনার জীবনের একমাত্র লক্ষ্যই ছিল সিনেমা নির্মাণ করা, সেদিক থেকে যদি জানতে চাই বড় পর্দায় আপনাকে পরিচালক হিসেবে কবে পাবো? মানে বড় পর্দার চাপটা আসলে আমার মনে হয় যে এখনো হ্যাঁ অনেক বড় প্রেশার, এবং অডিয়েন্সের কাছে বড় পর্দায় ছবি নিয়ে যাওয়ার জন্য যেই প্রিপারেশনটা দরকার ওইটা আমি নিচ্ছি, কিন্তু ওইটা কোনো কমিটমেন্ট নাই, বাট আমি কাজ করব। আচ্ছা, এবং সেই সাথে আমি একটু অ্যাড করতে চাই, যতটুকু শুনেছি আজমেরী হক বাঁধনকে নিয়ে একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন বা করছেন, কতটুকু সত্যি কথাটা? আমি একটা প্রজেক্ট ডেভেলপ করেছি অ্যাজ এ ক্রিয়েটিভ প্রডিউসার, দীর্ঘদিন এটার কাজ, কারণ আমি তো প্রডিউসার হিসেবে অনেক ইয়াং ফিল্ম মেকারদের সাথে কাজ করি, তো এরকম একজন ফিল্ম মেকারের সাথে আমি প্রায় 2 বছর একটা প্রজেক্ট ডেভেলপ করেছি। তো এখন প্রজেক্টটা ডেভেলপ করা শেষ, এখন ও প্রজেক্টটা নিয়ে মুভ করছে, বাঁধন ওইটাতে কাজ করছে। আচ্ছা, তো এটা হবে, আশা করি হবে। বাহ, অনেক তো কাজের গল্প শুনলাম, এবার একটু ব্যক্তিগত জীবনের গল্প শুনি। আপনার জীবন সঙ্গিনীর গল্প শুনতে চাই, তার নাম বলুন, তিনি কেমন আছেন বা আপনাদের সংসার কেমন চলছে সবকিছু মিলিয়ে। ওর নাম ইদিলা ফরিদ তুরিন, এবং মানে এটা ইন্টারেস্টিং ব্যাপার, যখন ইন্ডাস্ট্রিতে অনেকে আমাকে পরিচয় করিয়ে দেয় তখন বলে যে তুরিনের হাজবেন্ড, রাইট। সো এটা খুব মজার যে ওর পরিচয়ে আমি পরিচিত হচ্ছি, এবং আমার মনে হয় যে এটা মানে আমার একটা অনেক বড় পাওয়া, যে মানে ঠিক এই ম্যাসকুলিন একটা সোসাইটিতে থেকে আমার ওয়াইফের পরিচয় আমি পরিচিত হচ্ছি, এটা অনেক বড় ব্যাপার। তো শি ইজ এ কস্টিউম ডিজাইনার অ্যান্ড সে প্রডিউসও করে, সামনে আরো আমি জানি না আরো নিশ্চয়ই অনেক কিছু করবে, কিন্তু সে মানে অনেকগুলো কাজের ক্ষেত্রে তার অনেক গুণ। আর আমরা একসাথে আমাদের লাইফ আমরা খুব গুছিয়ে আমরা একটু একটু করে এগোচ্ছি, কারণ আমরা দুজনেই কাজ করি এবং আমরা বিশ্বাস করি যে আমাদের কাজের জায়গাটা একেবারেই মানে 200% মানে ফুল ফ্রিডম নিয়ে আমরা যেন করতে পারি, এবং একজন যেন আরেকজনের স্ট্রেংথ হই। কখনো যেন এরকম না হয় যে আমার কারণে ওর কাজের সমস্যা হচ্ছে বা ওর কারণে আমার কাজের সমস্যা হচ্ছে। সো আমাদের প্রফেশনাল লাইফটা খুব ব্যালেন্সড, এবং ওর ক্যারিয়ারটা ওর মতো ও রান করছে, আমারটা আমি রান করছি, এবং আমি সবসময় চাই ওর সাথে কাজ করতে, কিন্তু ওর স্কেজুয়াল পাই না আমি কারণ ওর স্কেজুয়াল পাওয়া যায় না, খুব ব্যস্ত থাকে। কিন্তু বাজিতে আমি ওকে পেয়েছি, আশা করি জুইতে পাবো। আর এই মুহূর্তে পেটকাটা শহর 2 এর শুটিং করছে, আর আমাদের ছোট্ট একটা কন্যা সন্তান আছে, ওর নাম আগ্রহ রহমান। তো ওকে নিয়ে এখন আমাদের ফিউচার। এবার ঝটপট কিছু প্রশ্ন করব, চটপট উত্তর দিতে হবে। বাজি সিরিজের কোন চরিত্রের মাঝে একটু হলেও ব্যক্তি আরিফের সাথে মিল খুঁজে পান আপনি? অপু। তাহসান খানের একটি সিক্রেট বলুন যে আমরা এখনো জানি না। আমি জানতাম না যে মানে আমার মনে হয় বাংলাদেশে যদি পাংচুয়াল আর্টিস্টের কোনো কন্টেস্ট হয় হি উইল বি নাম্বার 1। মিথিলার 3টি গুণ বলুন। মিথিলা অনেক পজিটিভ, এবং আমার মনে হয় যে ওর কনফিডেন্স লেভেলটা আপনি কল্পনাও করতে পারবেন না, মানে যে কোনো সিচুয়েশনে মানে ও এমন একটা পার্সোনা প্লে করতে পারে, মানে যে কোনো সিচুয়েশন কেউ হ্যান্ডেল করতে পারে। দেশে বিদেশে আপনার প্রিয় 5 জন ক্রিকেটারের নাম বলুন। দেশে আমার এক সময়ের খুব প্রিয় ক্রিকেটার ছিল বিদ্যুৎ, উনি আর মানে বাংলাদেশ ক্রিকেট টিমে নেই। আর সাব্বিরের খেলা খুব ভালো লাগতো, সাকিবের খেলা একসময় ভালো লাগতো, এখন আর ভালো লাগে না। আর হৃদয় নামের যে প্লেয়ারটা এসছে ওর খেলা এখন ভালো লাগে বাংলাদেশে। আর আমার অল টাইম ফেভারিট হচ্ছে ব্রায়ান লারা। আচ্ছা, সেই সাথে জানতে চাই বাংলাদেশ ক্রিকেট দলের রিসেন্টলি যে পারফরমেন্স হলো সেটাকে যদি আপনি এক বাক্যে বা এক শব্দে বিশ্লেষণ করতে চান তাহলে কি বলবেন? আমার মনে হয় এটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং, তারা এত বড় একটা মঞ্চে খেলছে এবং এতগুলো মানুষ এটাকে ফিল করে, হারুক জিতুক কোনো সমস্যা নেই, কিন্তু এই বডি ল্যাঙ্গুয়েজটা আমরা দেখতে চাই যে মানে জেতার জন্য খেলা, হ্যাঁ ওইটা নাই, ওইটা একদমই নাই। বাংলাদেশের পর বিশ্ব ক্রিকেটে আপনার প্রিয় দল কোনটি? ওয়েস্ট ইন্ডিজ, কিন্তু যে টিমটা এখন খেলে আমি আসলে মানে আগের টিমের কথা বলছি। বাংলাদেশের সর্বশেষ কোন সিনেমা হলে বসে দেখে মুগ্ধ হয়েছেন? আমি আমার ফ্যামিলিকে নিয়ে সত্যের মৃত্যু নিয়ে দেখেছিলাম, সালমান শাহর লাস্ট ছবিটা। ওইটা দেখে আমি মানে অডিয়েন্সের মতো হাউমাউ করে কেঁদেছিলাম আর কি। সো ওইটা আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স ইন থিয়েটার। আচ্ছা, আর বাংলাদেশে নির্মিত কোন ওয়েব সিরিজ দেখে সম্প্রতি মুগ্ধ হয়েছেন? বেশ কয়েকটা নাম বলতে হবে, যেমন কারাগার 1, মহানগর 1, তারপর রিসেন্টলি কালপুরুষ দেখলাম, মেকিং খুব ভালো লেগেছে। আর অনুলৌকিক খুব প্রিয় সিরিজ, পেটকাটা শো 1। আচ্ছা, কোন 3 জন অভিনয় শিল্পীর সাথে কাজ করা হয়নি অথচ কাজ করতে চান? চঞ্চল চৌধুরীর সাথে কাজ করতে চাই, তারিক আনাম খানের সাথে কাজ করতে চাই, আর যদি ফিমেল আর্টিস্টদের কথা বলেন সুবর্ণ মোস্তফার সাথে কাজ করতে চাই। মূলধারা নাচে গানে ভরপুর কোনো সিনেমা যদি পরিচালনা করার আপনাকে প্রস্তাব দেওয়া হয় করবেন?
মানে আমি যদি সেটা করিও সেটা আসলে আমার মতো হবে। তো আচ্ছা। উত্তরটা ইয়েস, কিন্তু সেটা অবশ্যই মানুষ যখন দেখবে তখন বুঝবে যে এটা আমার বানানো। কথা বলে অনেক ভালো লাগলো। পুরো টিমের জন্য অনেক অনেক শুভকামনা থাকছে। বিনোদন স্বাধীনে আসবার জন্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আর দর্শকদের বলবো আপনারা বাজি দেখুন, বাজির পাশাপাশি অন্য যত কন্টেন্ট আছে সবগুলোই দেখুন, কারণ আপনারা না দেখলে আমরা যারা মেকার আছি আমরা প্রণোদনা পাবো না নতুন কাজ করার। ধন্যবাদ সবাইকে।